হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। ওয়ালাইকুম আসসালাম। আহ একটু দেরি হয়ে গেল আসলে। দেরির জন্য দুঃখিত। একটা বিশেষ কারণে দেরি হয়ে গেল, সেটা হচ্ছে তোমাদেরই তোমাদের মধ্যে থেকে একজন স্টুডেন্ট আজকে আমাদের সাথে দেখা করতে আসছে। তো সে বাসা থেকে নিজের হাতে কেক বানায় নিয়ে আসছে। তো জিনিসটা আসলে কত মানে বলবো আনন্দের, যে আসলে আমরা যে পড়াই, বাট এই যে তোমাদের কাছ থেকে যে ভালোবাসাগুলো পাই, এগুলো আসলে খুবই দিন শেষে অনেক আমাদেরকেও মোটিভেশন দেয়। আমরা তো তোমাদেরকে পড়াশোনার প্রতি মোটিভেশন দেই, তো এই জিনিসগুলো আমাদেরকেও মোটিভেশন দেয় আসলে। হ্যাঁ, আসলেই মনে হয় কারোর জন্য কিছু করতে পারলাম, কারো মন জয় করতে পারলাম। তো এই ভালোবাসার বহিঃপ্রকাশ গুলা খুব সুন্দর লাগে। আচ্ছা, আমি একটু শুরু করে দিই তাহলে পড়ানো, যেহেতু অলরেডি একটু দেরি হয়ে গেল। আজকে আমাদের 4 নাম্বার ক্লাস, স্থির বিদ্যুতের। আগের দিন আমরা কুলম্বের সূত্রটা দেখছিলাম, তাই না? হ্যাঁ, ব্রেক দিব, এই জাস্ট 5 মিনিট পরেই ব্রেক দিব। আচ্ছা, আগের দিন আমরা কুলম্বের সূত্র পড়তেছিলাম, তো আজকে আমরা তড়িৎ ক্ষেত্র জিনিসটা একটু দেখব। তো সবাই একটু দেখো, তড়িৎ ক্ষেত্র মানে কি। তড়িৎ ক্ষেত্র হচ্ছে যে কোনো বৈদ্যুতিক ভাবে আহিত কণা যেখানে অবস্থান করে তার চারদিকে যত দূর পর্যন্ত আধানটির বলের প্রভাব থাকে, সেটাই হলো তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে? তো যতটুকু দূরত্ব দূরে এটার প্রভাব থাকে, তো সাধারণভাবে চিন্তা করলে তড়িৎ ক্ষেত্রের প্রভাবটা আসলে অসীম পর্যন্তই থাকে। তড়িৎ ক্ষেত্রের যে প্রভাব, সেটা অসীম পর্যন্ত থাকে। তো ধরো একটা চার্জ আছে এখানে, তো এটা একটা পজিটিভ চার্জ। হ্যাঁ, তো এই পজিটিভ চার্জের প্রভাবটা আসলে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। মানে তুমি যখন এখানে অন্য কিছু রাখবা, একটা পজিটিভ চার্জ রাখবা, তখন দেখবা এটা বিকর্ষণ অনুভব করে। বা একটা মাইনাস চার্জ রাখবা, দেখবা তখন এটা আকর্ষণ অনুভব করে। আবার এইখানে যদি একটা পজিটিভ চার্জ রাখো, তখন দেখবা এই পজিটিভটা এটাকে বিকর্ষণ করতেছে। মানে আকর্ষণ বিকর্ষণ আসলে যতটুকু এরিয়া জুড়ে থাকে, সেটাকে আমরা বলতেছি কি তড়িৎ ক্ষেত্র। তো স্বাভাবিকভাবে চিন্তা করলে এই যে দূরত্বটা, এটা আসলে মোটামুটি অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। ঠিক আছে? ওকে। তো এই তড়িৎ ক্ষেত্র জিনিসটা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? এখন তড়িৎ ক্ষেত্র বুঝতেই পারতেছো, এটা হলো একটা জায়গা বোঝায়। বাট তড়িৎ ক্ষেত্রকে আমরা ভেক্টর বলতে পারি কোন সেন্সে? সেটা হলো, এই দেখো বলের একটা দিক আছে। তুমি যদি এখানে একটা প্লাস চার্জ রাখো, সেই প্লাস চার্জটা বিকর্ষণ অনুভব করে একটা দিকে যাবে। তো এখানে দিকের ব্যাপার চলে আসতেছে। যেহেতু আমরা জানি যে সকল রাশি প্রকাশ করার জন্য দিক প্রয়োজন হয়, সেগুলো ভেক্টর রাশি। আর যাদের দিক প্রয়োজন হয় না, ওরা স্কেলার রাশি। তো খেয়াল করো, তড়িৎ ক্ষেত্রের আমরা যদি লাইনগুলো দেখি, এই লাইনগুলো আমাদের বলরেখা। তো বলরেখা জিনিসটা যেই রেখা বরাবর বল কাজ করে। আমরা তো কুলম্বের সূত্র দিয়ে বল বের করলাম, বাট বল যে লাইন বরাবর কাজ করবে এটাকে বলা হয় বলরেখা। ধরো এটা একটা পজিটিভ চার্জ। এখন এখানে যদি আরেকটা পজিটিভ চার্জ এনে রাখা হয়, তাহলে এই পজিটিভ চার্জের প্রভাবে এই পজিটিভ চার্জটা কি বিকর্ষণ অনুভব করবে এবং এই দিকে চলে যাবে। এখন আমি যদি কিছুক্ষণ পরে এই চার্জটাকে এইখানে না রাখি, এই চার্জটাকে যদি এখন আমরা ধরো এখানে এনে রাখলাম, বা এখানে এনে রাখলাম, বা এখানে এনে রাখলাম, বিভিন্ন জায়গায় রাখতে পারি, তো তখন এর বলের দিক কি হবে? খেয়াল করো, এই পজিটিভটা তখন এইখানে যখন থাকবে, এই পজিটিভ চার্জ এটাকে বিকর্ষণ করে এই দিকে সরাই দিবে। আবার যখন এখানে থাকবে, এটাকে বিকর্ষণ করে এই দিকে সরাই দিবে। এটাকে বিকর্ষণ করে এইদিকে সরাই দিবে। এই যে যে লাইন বরাবর বলগুলো ক্রিয়াশীল, এদেরকে বলা হয় বলরেখা। ঠিক আছে? এগুলো হলো বলরেখা, এবং এই বলরেখা বরাবর বল ক্রিয়াশীল হয়। ঠিক আছে? ওকে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। এইভাবে একটা প্লাস আর একটা মাইনাস যদি মিলিত ভাবে থাকে, তাহলে বলরেখা কেমন হয় এগুলো আমরা দেখব। শুধু প্লাসের জন্য বলরেখা তাহলে কেমন হবে? শুধু একটা প্লাসের জন্য বলরেখা কেমন হবে? যে একটা পজিটিভ চার্জের জন্য বলরেখার দিকগুলো সব বাইরের দিকে, একটা প্লাসের জন্য বলরেখার দিকগুলো সব বাইরের দিকে।
এই যে এরকম আউটওয়ার্ডস, বাইরে বাইরে বাইরে। যত ঘন করে আঁকতে পারো আর কি। এই একটা প্লাস চার্জের জন্য বলরেখার দিকগুলো এরকম বাইরের দিকে হয়, আর মাইনাস চার্জের জন্য কি হবে, সেগুলো ভিতরের দিকে হবে। ওকে, তো এরপরে হচ্ছে আমরা দেখব যে মাইনাস চার্জের জন্য কি হয়। মাইনাস চার্জের জন্য বলরেখার দিকগুলো হয় ভিতরের দিকে, কারণ মাইনাস চার্জ পজিটিভকে আকর্ষণ করে। মাইনাস চার্জ পজিটিভকে আকর্ষণ করে। মাইনাস চার্জ পজিটিভকে আকর্ষণ করে, আকর্ষণ করে, আকর্ষণ করে, আকর্ষণ করে নিজের দিকে টেনে নেয়। মানে সংজ্ঞাটা দেওয়া হয়েছে পজিটিভ চার্জের উপর ভিত্তি করে। একটা পজিটিভ চার্জ রাখলে সেটাকে মাইনাস কি করবে, আকর্ষণ করে নিয়ে আসবে। আর এখানে একটা পজিটিভ চার্জ রাখলে প্লাসটা তাকে কি করবে, বিকর্ষণ করে দূরে সরাই দিবে। ওকে, এইভাবে যত ঘন করে আঁকতে পারো তত ভালো, সমস্যা নেই। এই তাহলে একটা পজিটিভ চার্জের জন্য বলরেখাগুলো বাইরের দিকে বের হয়, আর নেগেটিভ চার্জের জন্য বলরেখাগুলো ভিতরের দিকে ঢোকে। এবার তোমাদের চিন্তা করার ব্রেকে যাচ্ছি, চিন্তা করার একটা সুযোগ দিয়ে। সেটা হচ্ছে আমরা প্লাস চার্জের জন্য দেখলাম বলরেখাগুলো বের হয়, আর মাইনাস চার্জের জন্য দেখলাম বলরেখাগুলো প্রবেশ করে। তাহলে তোমরা এটা একটু খাতায় আঁকার চেষ্টা করো যে দুইটা একটা প্লাস আর একটা মাইনাস, এই দুইটা চার্জ যদি পাশাপাশি থাকে তাহলে এই ক্ষেত্রে বলরেখার ছবিটা দেখতে কেমন হবে। আমরা হচ্ছে ফিরে আসতেছি হলো এই 10 মিনিট ব্রেক। এখন 5টা হচ্ছে কত বাজতেছে, 44 বাজতেছে। আচ্ছা, আমরা 5টা 55-তে আসবো। তোমরা এটা চিন্তা করতে পারো, আর চিন্তা করতে বেশিক্ষণ সময় লাগবে না। তো আমরা 55-তে শুরু
এই কি অবস্থা সবার, চলে আসলাম। এটা কি করতে পারছো? এটা কি আঁকতে পারিয়াছো ছোট্ট বন্ধুরা? একটা প্লাস আর একটা মাইনাস যদি থাকে তাহলে কি হবে? দেখো, আমরা জানি একটা প্লাস আর একটা মাইনাস থাকলে এরা পরস্পরকে আকর্ষণ করবে, সেটা ঠিক আছে, ওটা বলি নাই। আমি বলছিলাম যে এদের যে বলরেখাগুলো দেখতে কেমন হবে। তো প্লাস থেকে বলরেখাগুলো বের হয় এরকম, আর মাইনাসের ক্ষেত্রে বলরেখাগুলো প্রবেশ করে ইনওয়ার্ডস। এই যে মাইনাসের ক্ষেত্রে ইনওয়ার্ডস আর প্লাসের ক্ষেত্রে আউটওয়ার্ডস। এখন এই দুইটা একসাথে কম্বাইন করলে কি হবে? তখন দেখা যায় যে এই জায়গায় এই এটা এরকম বাঁকা হয়ে যায়, এখানে এটা এই বাঁকা। তো এখানে আরো অনেকগুলো বলরেখা আঁকা যায়, কারণ যত ঘন করে থাকবা রাখবা তত সুন্দর হবে দেখতে আর কি। এই ঠিক আছে। তো এই যে এরকম, তো সহজ কথায় আমরা যদি দেখাই, আমি ছবিটা বের করে রাখি, তোমাদের বইও এরকম ছবি দেওয়া আছে, দেখো এটা একটা প্লাস, এটা প্লাস আর একটা মাইনাস। তো প্লাস থেকে দেখো বলরেখাগুলো বের হয়ে মাইনাসে প্রবেশ করে, প্লাস থেকে বলরেখাগুলো বের হয়ে মাইনাসে প্রবেশ করে। এই যে বলরেখার যে পাতটা, এই বলরেখার পাতটা আসলে কি বোঝায় আপু? বলরেখার যে পাতটা, এটা আসলে কি বোঝায়? এটা আসলে বোঝায় একক ধনাত্মক আধান, 1 কুলম্ব আধানকে বা যে কোনো একটা পজিটিভ চার্জকে এই জায়গায় যদি রাখা হয় তাহলে সেটা কোন লাইন ধরে চলবে এটা বোঝায়। এই যে 1 কুলম্ব ধনাত্মক আধান বা যে কোনো পজিটিভ চার্জ হতে পারে, সেটা এখানে রাখা হলে সেটা কোন লাইন ধরে চলবে এটা হচ্ছে বলরেখা নির্দেশ করে। এখন যদি আমি তোমাদের জিজ্ঞেস করি, একটু কমন সেন্স খাটায় উত্তর দিবা, হ্যাঁ? একটা পজিটিভ চার্জ যদি এখানে থাকে, আচ্ছা, তারপরে এইখানে যদি একটা ছোট করে পজিটিভ চার্জ আমি রাখি, এই পজিটিভ চার্জের কারণে এই পজিটিভ চার্জটা কোন দিকে বল অনুভব করবে? এই দিকে না? এটা কি বুঝছি? যে এই পজিটিভ চার্জের কারণে এই পজিটিভ চার্জটা বিকর্ষণ অনুভব করবে, তাহলে এই জিনিসটা এই দিকে যাবে। এইবার এখানে যদি একটা মাইনাস থাকে, এর পাশাপাশি যদি এখানে একটা মাইনাস চার্জ থাকে, তাহলে এই মাইনাস চার্জটা কি করবে? এই মাইনাসটা এই প্লাসকে তখন আবার আকর্ষণ করবে না? এই প্লাসটা তখন হচ্ছে এই আকর্ষণ অনুভব করবে এই মাইনাসের দ্বারা, এই যে এদিকে যাওয়ার চেষ্টা করবে। এখন খেয়াল করে দেখো, এই পজিটিভ চার্জটা চাচ্ছে ওকে ঠেলে এই দিকে নিতে, আর এই মাইনাস চার্জটা চাচ্ছে ওকে ঠেলে এই দিকে নিতে। তাহলে ও আসলে যাবে কোন দিকে? ও আসলে যাবে হচ্ছে মাঝ বরাবর কোন একটা রাস্তায় এই দিকে যাবে। তো এই দিকে একটু দূরত্ব গেল, ধরো এইদিকে একটু দূরত্ব গেল, এই একটু দূরত্ব যাওয়ার পরে তখন আবারও একই ঘটনাই তো ঘটবে। তখন এই পজিটিভটা এটাকে বিকর্ষণ করবে, আবার এই নেগেটিভটা ওকে আকর্ষণ করবে। তো ও আসলে এইদিকেও যাবে না, এইদিকেও যাবে না, যাবে কোন দিকে? এই মাঝ বরাবর এই দিকে। তো এই জিনিসটা আরেকটু সামনে আগাইলো, তাহলে আরেকটু সামনে এইদিকে আসলো, ঠিক একই রকম ভাবে আবারও এই পজিটিভটা এটাকে বিকর্ষণ করবে, এই মাইনাসটা আকর্ষণ করবে, ও যাবে হচ্ছে মাঝ বরাবর। তাহলে দেখো তো এই চার্জটা কোন পথ ফলো করতেছে? এই যে এই দিক দিয়ে এইভাবে পথ ফলো করতেছে না? একটু আগে আমরা যেটা আঁকছিলাম বলরেখা, ওই যে ওই রকম একটা পথই ফলো করতেছে। বুঝতে পারছি? তো এটা জাস্ট একটা এক্সাম্পল দেখাইলাম, বাট এইভাবে প্রত্যেকটা বিন্দু ধরে 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 প্রত্যেকটা ব্যাখ্যা করা যায়। বাঁকা কেন হইছে এইটা আশা করি এখন তোমরা বুঝতে পারছো, যে কেন এটা বাঁকা পথে গেল। কারণ প্লাস বিকর্ষণ করে ওই দিকে পাঠায় দেওয়ার কথা, মাইনাস আকর্ষণ করে নিচের দিকে নিয়ে আসার কথা, কিন্তু ও কেন 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 বাঁকা পথে যাচ্ছে, কেন বাঁকা পথেই গেল? আশা করি এবার ক্লিয়ার হয়েছে জিনিসটা, হ্যাঁ? তো এইভাবে ছোট 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 সরল রেখা আকারে আমরা চিন্তা করতে পারি। খেয়াল করো যে আমরা যদি এরকম ঘন ঘন অনেকগুলো স্ট্রেট লাইন আঁকি,
তো এক সময় তোমার মনে হবে এটা আসলে একটা সার্কেল। আসলে আমি অনেকগুলো ঘন ঘন স্ট্রেট লাইন আঁকতেছি আর কি। তো একটা সার্কেলকে অনেকগুলো ঘন ঘন স্ট্রেট লাইন আকারে চিন্তা করা যায়, আর একটা বাঁকা লাইনকেও ঠিক একই রকম ভাবে অনেকগুলো ছোট 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 স্ট্রেট লাইন আকারে চিন্তা করা যায়। তো যাই হোক, অনেক ডিপে কথাবার্তা বললাম। তো এখানে তোমাদের খালি আপাতত জানলেই হবে যে প্লাস থেকে বলরেখা বের হয় আর মাইনাসে প্রবেশ করে, এটুকুই। ওকে, অনেক কিছু এখানে দেখানো হয়ে গেছে আসলে। এখন আসি তড়িৎ ক্ষেত্র জিনিসটার মান কিভাবে আমরা নির্ণয় করব, বা তড়িৎ প্রাবল্যের মান কিভাবে বের করব। তো তড়িৎ প্রাবল্যের সংজ্ঞাটা সবাই একটু খাতায় লেখো আমার সাথে সাথে। একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে স্থাপন করলে যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ তীব্রতা অথবা প্রাবল্য বলে। তো তড়িৎ ক্ষেত্রের যে মান, এটাকে আবার তড়িৎ ক্ষেত্রের মানও বলা হয়, এই পুরো জিনিসটাকে তড়িৎ ক্ষেত্রও বলা যায়। তড়িৎ ক্ষেত্র তো জাস্ট একটা এলাকা বোঝায়, একটা এরিয়া। তো ওইখানে মানটা কেমন, মানে কেমন হবে, যেটা আসলে অনেক বেশি শক্তিশালী তড়িৎ ক্ষেত্র নাকি দুর্বল তড়িৎ ক্ষেত্র, এই জিনিসগুলো বুঝবো কিভাবে। তো এই জিনিসটা আমরা হলো গিয়ে এই সংজ্ঞার মাধ্যমে লিখতে পারি। তো এবার আসো আমরা ব্যাখ্যা করি। এখানে হচ্ছে একটা কিউ পরিমাণ চার্জ আছে। তো ধরলাম এটার যে তড়িৎ ক্ষেত্র, এটা তড়িৎ ক্ষেত্র তো বড় হবে, অনেক বড়। তো আপাতত ধরলাম এটা হলো এটা তড়িৎ ক্ষেত্র। তো এটা একটু ছোট করি। তো ধরলাম এটা একটা তড়িৎ ক্ষেত্র, এই জায়গা। এখন এটার এই বিন্দুতে প্রাবল্য বা তীব্রতা বা তড়িৎ ক্ষেত্র বের করতে বললো, এই বিন্দুতে ধরলো এ বিন্দুতে প্রাবল্য কত। তো আবারও বলি, তড়িৎ তীব্রতা, তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র সবগুলাই আসলে একই জিনিস। আচ্ছা, এখানে দেখো কিউ মানের চার্জ, এখান থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটা ধরলাম হচ্ছে আর। এখন সংজ্ঞা অনুসারে দেখো একক ধনাত্মক আধানকে, যে একক ধনাত্মক আধানকে, তাহলে একক ধনাত্মক আধানকে মানে +1 কুলম্ব একটা চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করলে এটা যে বল অনুভব করবে, তাহলে এখানে কত বল অনুভব করে তাহলে সেটা বের করি। তাহলে গতকালকে আমরা কুলম্বের সূত্র পড়ছিলাম না, গতদিন আর কি। কুলম্বের সূত্র কি ছিল? কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে যে বল অনুভব করবে সেটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য। এখন তাহলে আসো মান বসাই। তো আমাদের একটা চার্জ হচ্ছে বড় হাতের কিউ এবং আরেকটা চার্জ হচ্ছে 1 কুলম্ব। তো একটা চার্জ হচ্ছে বড় হাতের কিউ এবং আরেকটা চার্জ হচ্ছে 1 কুলম্ব। তাহলে একটা হলো বড় হাতের কিউ, আরেকটা হলো 1। তো 1 তো না লিখলেও হবে। তো এই যে বল অনুভব করে, এই বলটাকেই বলা হচ্ছে কি তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা। এটাকে ইংলিশে ইলেকট্রিক ফিল্ড বলা হয়। তো ইলেকট্রিক ফিল্ডের এই যে এই থেকে সংক্ষেপে এটাকে ডাকা হয়ে থাকে, ইলেকট্রিক ফিল্ডকে বলা হয়। তাহলে এই যে এই সূত্রটাই, তাহলে সমান সমান হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার। এখানে ছোট হাতের কিউ দেওয়া হয়েছে, ছোট হাতের কিউ মানে বুঝাচ্ছে এইটা আর কি, সেন্টার চার্জ। এই কিউ মানে কি বুঝায়? সেন্টার চার্জ, মানে যেই চার্জটা মাঝখানে থাকবে। আর যেই চার্জটা আমরা স্থাপন করি, স্থাপিত চার্জ যেটা, এটা স্থাপিত চার্জ, এটাকে বলা হয় টেস্ট চার্জ। এটাকে টেস্ট চার্জও বলা হয়। আমি একটা খুব সুন্দর কোয়েশ্চেন পাইছি, যে একজন জিজ্ঞেস করছিল যে একক ধনাত্মক আধানই কেন হইতে হবে। হ্যাঁ, এটা সত্য যে ঋণাত্মক আধান দিয়েও জিনিসটা ব্যাখ্যা করা যাইতো,
এটা হলো গিয়ে সাধারণত তো একটাকে রেফারেন্স ধরা লাগে, এই জন্য পজিটিভ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে, আর কিছু না। মানে সাইন্টিস্টরা যদি মাইনাস দিয়ে শুরু করতো তাহলে আমরা মাইনাসকে রেফারেন্স ধরতাম, এটাই, আর কিছু না। যেমন ডান দিককে কেন প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, বাম দিকে কেন মাইনাস, এটা যেমন কনভেনশন, মানে নর্মাল ধরে ওইটাই। আয়নিত শক্তি, শক্তি শক্তি তো এখানে না, তুমি তো অন্য লাইনে চলে যাচ্ছ। ওই জিনিস এখানে না। আচ্ছা, প্রাবল্য আশা করি বুঝতে পারছি সবাই, এই সূত্র দিয়ে বের করতে পারবো। তো এবার দেখো, তোমাদের জন্য যদি কোশ্চেন হয় যে এখানে তাহলে কত বল অনুভব করবে, ধরো প্রাবল্য দেওয়া আছে, বল কত অনুভব করবে, এটা কি বলা যাবে? অর্থাৎ ওই যে সংজ্ঞাটার কথা বললাম, ওই সংজ্ঞাটাকে যদি আমরা একটু অন্যভাবে দেখাই, ধরো এখানে একটা সেন্টার চার্জ আছে হলো কিউ, বাট আমি এখানে স্থাপন করে ফেলছি স্মল কিউ, এটা যদি হয় তাহলে এদের মধ্যকার বল কত? এফ সমান সমান কে কিউ কিউ বাই আর স্কোয়ার। এখন সংজ্ঞা অনুসারে দেখো তো, কিউ আধান স্থাপন করে, যে কিউ আধান স্থাপন করলে বল হয় হচ্ছে এফ, এই এফটা। আমি যদি এখানে কিউ আধান স্থাপন করি তাহলে বল অনুভব হয় এফ পরিমাণ, বাট সংজ্ঞায় বলছিল যে একক আধান যদি বা একক ধনাত্মক আধান যদি স্থাপন করা হয় তাহলে কি বল অনুভব হবে, ঐকিক নিয়মে এফ বাই কিউ, তাই না? কিউ আধান যদি স্থাপন করি তাহলে বল অনুভব করে এফ, আর যদি 1 কুলম্ব আধান স্থাপন করি তাহলে ঐকিক নিয়ম করলে কি হবে, এফ বাই কিউ। তাহলে এটাকেও কিন্তু প্রাবল্য বলা যায় সংজ্ঞা অনুসারে। তাহলে সংজ্ঞা অনুসারে খেয়াল করো, সংজ্ঞা অনুসারে এইটাকে আমরা তড়িৎ প্রাবল্য বলতে পারি। তবে এইখানে খেয়াল রাখতে হবে, এই কিউ মানে কি, টেস্ট চার্জ, এই কিউটা হচ্ছে স্থাপিত চার্জ ছিল, যে চার্জটা আমরা স্থাপন করলাম বাইরে। আর এই যে সূত্রের মধ্যে যে এই কিউটা মানে কি, সেন্টার চার্জ, মানে যেটা মাঝখানে ছিল। তো দুইটার মধ্যে, সূত্রের মধ্যে কিন্তু দুইটা পার্থক্য আছে, এটা অনেকে গোলায় ফেলে। মানে কিউ মানে চার্জ দেখলেই তার হচ্ছে সব জায়গায় একই চার্জ বসাইতে মনে চায়, কেন চায় জানি না, কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। দুইটা দুই রকম জিনিস, একটা হলো মাঝখানে আছে, আর একটা হলো স্থাপন করা হয়েছে। একটা হলো সেন্টার চার্জ, আর একটা হলো টেস্ট চার্জ। তুমি যেটা স্থাপন করবা সেটা হচ্ছে টেস্ট চার্জ। দেখো এই সূত্র দিলে এই প্রাবল্যতে টেস্ট চার্জ আছে, কিন্তু এই সূত্রতে টেস্ট চার্জ নাই। দেখো এই সূত্রে কিউ মানে কি বোঝাচ্ছি, সেন্টার চার্জ বোঝাচ্ছি। তো দুইটা দুই রকম, এই সূত্র দিলে এই কিউ বোঝায় সেন্টার চার্জ, মানে মাঝখানেরটা বসাতে হবে। আর এই সূত্র দিয়ে অঙ্ক করলে মাঝখানেরটা দেখো লাগে নাই, কোনটা লাগছে, যেটা বাইরে থেকে আনছি সেটা লাগছে। ঠিক আছে, কিউ মোট চার্জ না ভাই, কিউ হলো এই যে পরিচয় তো দেখে দিলাম, স্মল কিউ হচ্ছে স্থাপিত চার্জ, এইটা এটা। মোট হিসাব করলে তো বড় হাতের কিউ প্লাস ছোট হাতের কিউ দুইটা যোগ হবে, মোটটা তো লাগবে না। ওকে, দেখি এই কোশ্চেনটার উত্তর দাও সবাই। কিউ চার্জ কোন তড়িৎ ক্ষেত্রে আনা হলে চার্জটি এফ বল অনুভব করে, এর পরিমাণ কত হবে, এফটা কি হবে, ঠিক আছে? এটার উত্তর কি হবে লেখো সবাই, মাত্রই দেখাইলাম। এটা হলো একটা তড়িৎ ক্ষেত্র, ধরো সেন্টারে যেটা আছে এটা হচ্ছে বড় হাতের কিউ। তাহলে এখানে যদি আমরা স্মল কিউ পরিমাণ চার্জ স্থাপন করি, কোশ্চেনই বলছে দেখো কিউ চার্জ কোন তড়িৎ ক্ষেত্রে আনা হলে, এটা আনা হয়েছে তার মানে এটা হলো টেস্ট চার্জ, এই যে এরকম বাইরে থেকে এটাকে আনা হয়েছে এখানে। তাহলে এটা যে পরিমাণ বল অনুভব করে এফ, সেটা কত হবে, প্রাবল্য দিয়ে লিখতে বলছে। তো মাত্রই আমরা প্রমাণ করলাম যে প্রাবল্য সমান সমান অনুভূত বল ভাগ এই যে কিউ। তাহলে এফ ইকুয়াল টু লিখতে পারি কিউ ই। তাহলে এটার উত্তর আসতেছে কি, এই যে এটা। অবশ্য তিনও একই, ই কিউ আর কিউ ই তো একই কথা, দুইটাই হবে।
এই কথাই তোমাদের বলতেছিলাম যে কুলম্ব বলের সাথে তড়িৎ তীব্রতার একটা সম্পর্ক আছে, যে এফ ইকুয়াল টু কিউ ই। আরেকটা সূত্র কি এখানেই লিখে দিই, একটা হলো সেন্টার চার্জ আর একটা হলো স্থাপিত চার্জ। এভাবে লিখলে একটা ফর্মুলা, আরেকটা ফর্মুলা হচ্ছে কে বড় হাতের কিউ বাই আর স্কয়ার। বড় হাতের কিউ দিয়ে বোঝাচ্ছে যার জন্য তড়িৎ ক্ষেত্রটা আসছে, যার জন্য তড়িৎ ক্ষেত্র। মনে করো হচ্ছে একজনের বিল্ডিং, আরেকজন হচ্ছে ভাড়া আসছে, ব্যাপারটা হচ্ছে ওইরকম। ধরো এই যে তড়িৎ ক্ষেত্রটা উৎপন্ন হয়েছে এই বড় হাতের কিউ এর জন্য, মানে এটা হলো তার বিল্ডিং বা তার এরিয়া, এই এরিয়ার ভিতরে এই যে স্মল কিউ চার্জ হচ্ছে আনা হয়েছে, তাহলে যার হচ্ছে তড়িৎ ক্ষেত্র সেটা হলো বড় হাতের কিউ, এটা হচ্ছে এই যে এখানে। আর যেটাকে আনা হয়েছে ওইটা হচ্ছে ছোট হাতের কিউ। তো অনেকে আবার এটা দেখে কনফিউজড হয় না যে ভাই এখানে তো ছোট হাতের কিউ, তো যদি কনফিউশন লাগে তাহলে এখানে বড় হাতের কিউ লিখে নাও, সমস্যা নাই। বাট প্রতীক তো ইম্পর্টেন্ট না, প্রতীক ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এটার মানেটা কি সেটা তোমাকে বুঝতে হবে, যে এখানে যেই জিনিসটা থাকবে সেটার মানে কি, এটা আর কি বোঝাচ্ছে, এটা হচ্ছে সেন্টারের চার্জটাকে বোঝাচ্ছে। আর এই সূত্র দিয়ে যখন আমরা করব তখন এই স্মল কিউ আসলে বোঝাচ্ছে বাইরে থেকে যেটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনা হয়েছে। ই মানে ইলেকট্রিক ফিল্ড, এটা কিন্তু বলছি। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র তড়িৎ তীব্রতা আসলে একই জিনিস, বাট ওই যে বললাম তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে এলাকা বোঝায় আর তড়িৎ তীব্রতা হচ্ছে একেবারে মানটা বোঝায় ওখানে। তো দুইটা আসলে একই জিনিস, বাট একটু ডিফারেন্স আছে, বাট মিনিংটা একই, কিন্তু সামান্য ডিফারেন্সটা কি কথার মধ্যে। তড়িৎ ক্ষেত্র বোঝায় এলাকা, আর ওই এলাকায় এই পয়েন্টে কোনো পয়েন্টের মানটা বোঝায় হচ্ছে তড়িৎ তীব্রতা বা প্রাবল্য। ওকে। আচ্ছা, এটা কি তড়িৎ ক্ষেত্র বোঝাতে আমরা এক ধরনের কাল্পনিক রেখা অঙ্কন করি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তড়িৎ, বলতো তড়িৎ বলরেখা বলা হয়, তাই না? একটু আগে আমরা দেখালাম যে কাল্পনিক যে রেখা, যে লাইনগুলো টেনে দেখাইছিলাম, সেগুলো হচ্ছে তড়িৎ বলরেখা। এই অঙ্কটা করো সবাই। এটা অ্যান্সার করো সবাই। 10 কুলম্ব চার্জের জন্য 25 মিটার দূরে তড়িৎ ক্ষেত্র কত? তাহলে 10 কুলম্ব চার্জের জন্য 25 মিটার দূরে একটা বিন্দু আছে, তাহলে এখানে তড়িৎ তীব্রতা কত হবে? করছো? অঙ্ক করে উত্তরটা বলো কত আসে। তাহলে এখানে কোন ফর্মুলাটা দেওয়া উচিত? এই যে এটা দেওয়া উচিত, কারণ এই যে এই চার্জ থেকে দূরে প্রাবল্য বের করতে বলছে, এটা স্থাপিত না। তাহলে 9 × 10⁹ 10, আর এখানে হচ্ছে 25 স্কয়ার, কত আসে? 1.44 10⁸ আচ্ছা, প্রাবল্যের একক কি হবে দেখি বলো তো, এটা প্রাবল্যের একক কি হইতে পারে, কি মনে হয় তোমাদের? প্রাবল্যের একক কি? নিউটন পার কুলম্ব। প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম্ব। কিভাবে বুঝলেন? দেখো একটা সূত্র দেখাইছিলাম না, ই সমান সমান F/Q। তো বলের একক কি? নিউটন। চার্জের একক কি? কুলম্ব। তাহলে এখানে এটা হচ্ছে নিউটন পার কুলম্ব। ঠিক আছে, ওকে। আচ্ছা, বলরেখার ব্যাপারগুলো তো অলরেডি আমি বলে ফেলছি, যে প্লাস থেকে হচ্ছে বলরেখাগুলো বাইরে বের হবে, মাইনাসের ভিতর হচ্ছে বলরেখাগুলো ঢুকবে।
বলরেখা আঁকার নিয়ম। আচ্ছা, এখানে একটা কয়েকটা জিনিস খেয়াল করে রাখো, যে বলরেখা যত বেশি ঘন হবে তখন ওইখানে বোঝায় ওইখানে প্রাবল্যের মানটা বেশি। এখন তোমরা দেখি একটা প্রশ্নের উত্তর দাও, কে কে দিতে পারে। এটা মনে করো একটা চার্জ, ঠিক আছে, এই চার্জের আশেপাশে যে বলরেখাগুলো আছে, আচ্ছা, এই চার্জের কাছাকাছি থাকলে প্রাবল্য বেশি হবে নাকি দূরে প্রাবল্য বেশি হবে? কাছে থাকলে প্রাবল্য বেশি নাকি দূরে থাকলে প্রাবল্য বেশি? কি মনে হয়? কাছে থাকলে প্রাবল্য বেশি হবে, কারণ সূত্রটা খেয়াল করে দেখো, ই সমান সমান কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে এখানে প্রাবল্যের সাথে দূরত্বের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে দূরত্ব যত বাড়বে ই এর মানটা তত কমবে, আর যত বাড়বে ই এর মান তত কমবে। তাহলে যত দূরে যাবা তত প্রাবল্য আসলে কমতে থাকবে। খেয়াল করে দেখো, তুমি যদি এখানে একটা সার্কেল আঁকো, এইখানে বলরেখার যে ডেনসিটি বা ঘনত্ব অনেক বেশি, বাট এইখানে যদি সার্কেলটা আঁকো তাহলে দেখবে এখানে বলরেখাগুলা ঘনত্ব কিন্তু কম। তাহলে যত কাছে থাকবে তত অনেক বেশি ঘন বলরেখা থাকে, যত দূরে যাই তত বলরেখার ঘনত্ব আস্তে আস্তে কমতে থাকে। তাই আর যত বাড়বে ই এর মানও আসলে তত কমবে। ঠিক আছে? আচ্ছা, এখন ধরো এই অবস্থায়, ধরো এটা ছবিটা আঁকা হয়েছে 10 কুলম্বের জন্য, এই ছবিটা আঁকা হয়েছে 10 কুলম্ব চার্জের জন্য। আমি যদি এই চার্জের পরিমাণটা ডাবল করে দেই, 10-এর জায়গায় 20 কুলম্ব করে দেই, তাহলে এই বলরেখার যে ঘনত্ব বা ডেনসিটি সেটাও ডাবল হয়ে যাবে। যেমন ধরো এখানে কথার কথা 1 2 3 4 5 6 7, 7টা বলরেখা আছে, 8টা বলরেখা আছে। তাহলে যখন চার্জটাকে ডাবল করে দিলা তো বলরেখাও তোমার ডাবল হয়ে যাবে। ঠিক আছে? তো চার্জের সাথে দেখো, ওই যে চার্জের মানের সাথে বলরেখা হচ্ছে সমানুপাতিক। সেন্টারে যত চার্জ বেশি থাকবে তত বলরেখাগুলো অনেক ডেন্সড অবস্থায় থাকবে, আর যত চার্জের মান কম থাকবে তত বলরেখার ঘনত্ব কম থাকবে। ধরো একটা 5 কুলম্ব চার্জ, এই যে একটু আগে যে রাখলাম 10 কুলম্ব আর হলো 20 কুলম্বের মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পারছো। 10 কুলম্বের জন্য বলরেখার পরিমাণ এর চেয়ে 20 কুলম্বের জন্য বলরেখার পরিমাণ হচ্ছে বেশি। আচ্ছা, ব্যস্তানুপাতিক মানে কি? ব্যস্তানুপাতিক মানে হচ্ছে একটা বাড়ালে আরেকটা কমে যায়, একটা বাড়ালো আরেকটা হচ্ছে কমে গেল। যেমন মনে করো তোমরা যদি হচ্ছে কমেন্টে স্প্যামিং করতে থাকো, তার মানে তোমরা কমেন্টে স্প্যামিং এর পরিমাণ বাড়াইলা আর আমার ধৈর্য আস্তে আস্তে কমতেছে, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। বুঝতে পারছো? আর মনে করো কমেন্টে স্প্যামিং করতে থাকলে আর আমার রাগটাও হচ্ছে বাড়তেছে, তাহলে তোমাদের কমেন্টের স্প্যাম আর হচ্ছে আমার রাগ এটা হচ্ছে সমানুপাতিক। বুঝছো ব্যাপারটা কি বললাম? এই যে কমেন্টে স্প্যামের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে হচ্ছে ভাইয়ার রাগ হচ্ছে বেড়ে যায় কিন্তু ধৈর্য কমে যায়। ধৈর্য বানান হয়েছে কিনা আমি জানি না, বাংলায় অনেক কষ্টে এ প্লাস পাইছি। তো ধৈর্য হচ্ছে কমে যায় আর রাগ হচ্ছে বেড়ে যায়, তাহলে আমরা বলতে পারি এটার সাথে এটা সমানুপাতিক সম্পর্ক। সবসময় যে একেবারে পিওর সমানুপাতিক হবে এরকম কোনো কথা নাই, তবে হ্যাঁ সমানুপাতিক মানে হচ্ছে অনুপাতটা একই রকম থাকবে। আর এটা হলো ব্যস্তানুপাতিক। যেমন মনে করো ধরো ওই তোমরা আগে বাচ্চাকালে অঙ্ক করতা না যে একটা কাজ 10 জন লোক করতে পারে, তারপরে হচ্ছে যদি ওই কাজটা সম্পন্ন করতে হয় যদি 20 জন লোক আসে তাহলে কি আরো তাড়াতাড়ি করতে পারবে না? একটা কাজ মনে করো একটা বাড়ি একদিনে যদি বানাইতে হয় তাহলে 10 জন লোক দরকার। এখন মনে করো আমি যদি 10 জনের জায়গায় 20 জন লোক নিয়োগ দিই তাহলে বাড়িটা বানাইতে কি 2 দিন সময় লাগবে?
কি মনে হয় তোমাদের? তোমাদের কমন সেন্স কি বলে বলো? একটা বাড়ি একদিনে বানাইতে যদি 10 জন লোক দরকার হয়, তাহলে আমি 20 জন লোক নিয়োগ দিলে এটা কি আরো 2 দিন লাগবে? অর্ধেক সময় লাগবে, 12 ঘন্টাতেই হয়ে যাবে, মানে হাফ ডে সময় লাগবে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এখানে লোক সংখ্যা বাড়ালে ঠিক যত অনুপাতে বাড়াইছি, দিন সংখ্যা ঠিক তত অনুপাতে হচ্ছে কমে গেছে। যেমন লোক সংখ্যা ডাবল করছি, এখানে লোক সংখ্যা ডাবল করছি এবং দিন সংখ্যা অর্ধেক হয়েছে। লোক সংখ্যা 2 টাইমস করছি, দিন সংখ্যা হচ্ছে হাফ টাইমস হয়েছে, মানে অর্ধেক হয়েছে। এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। ঠিক আছে? আর সমানুপাতিক মানে হচ্ছে এই যে 10 জন লোকের জন্য আমার যে খরচ হইতো, মানে যে টাকা দেওয়া লাগতো, ধরো 10 জন লোকের পিছনে আমার 10,000 টাকা দেওয়া লাগতো, এখন 20 জন লোক যদি আমি খাটাই, তাহলে কি 10,000 টাকা হবে? কাজ করবে? করবে না তো। তো 20 জন লোকের জন্য আমাকে কত কষ্ট করতে হবে? যে আমাকে 20,000 টাকা হচ্ছে খরচ করতে হবে। তার মানে দেখো এখানে লোক সংখ্যা ডাবল হয়েছে, আমার খরচও ডাবল হয়ে গেছে। ঠিক লোক সংখ্যা যত গুণ বাড়ানো হয়েছে, আমার খরচও ঠিক তত গুণ হয়েছে। এটাকে বলা হয় সমানুপাতিক। এই জিনিসগুলো তো তোমাদের পারার কথা, ক্লাস 8এই তো পড়ছো। তারপরও সমস্যা নাই, না পারলে বলবা। কিন্তু এই যে অনেকে যে উল্টাপাল্টা কমেন্ট করতেছে, এগুলা কিন্তু আমরা নোট করে রাখতেছি। হ্যাঁ, প্রশ্ন করো, আমি কিন্তু প্রশ্নের উত্তর দেই, কিন্তু উল্টাপাল্টা কথা বললে তখন কিন্তু মাইন্ডের খাবা। আমি ভালোর ভালো খারাপের খারাপ, বুঝছো? আর বিপরীত চার্জের এটা তো দেখাইছি, প্লাস আর মাইনাসের জন্য, এটা তো আগেই দেখানো হয়েছে। আমি আরেকটা কোশ্চেন পাইছিলাম যে কে মানে কি? কে মানে তো কনস্ট্যান্ট। এটা তো কুলম্বের সূত্রে তখনই আগের ক্লাসে দেখানো হয়েছে, ওইটা দেখতে পারো ভুলে গিয়ে থাকলে। পজিটিভ ও নেগেটিভ চার্জ একটু নেগেটিভ চার্জ ছাড়া কিভাবে পদার্থের অস্তিত্ব থাকে? পজিটিভ নেগেটিভ চার্জ ছাড়া পদার্থের অস্তিত্ব মানে কি? ব্যাপারটা বুঝলাম না। যে কোনো পদার্থের মধ্যে পজিটিভ চার্জও আছে, নেগেটিভ চার্জও আছে। পরমাণুর মধ্যে প্রোটন আছে না, ইলেকট্রন আছে না? আমরা বড় হাতের জি কখন ব্যবহার করি আর ছোট হাতের জি কখন ব্যবহার করি? বড় হাতের জি হচ্ছে সবসময়, এটা মহাকর্ষীয় ধ্রুবক। আর ছোট হাতের জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এটা গতির অধ্যায়, এটা খুললে বুঝবা। কলম্ব বানাই দিছে কুলম্বরে। ভাইরে ভাই, তোমরা পারো। কলম্বো কি শ্রীলঙ্কার রাজধানী? কলম্বো কি, এটা যদি পরীক্ষায় আসে তাহলে কি লিখবা? শ্রীলঙ্কার রাজধানী। আর কুলম্বো এটা হলো চার্জের একক। জোস, তোমরা আসলে সেরা। বই তো মনে হয় খুইলাও দেখো নাই, যা বুঝা, মানে যা বুঝতেছি আমি। বইটা একটু খুলবা। ক্লাস কিন্তু আজকে 4 নাম্বার, তোমাদের কিন্তু প্রথম 1 2 3 দুই ক্লাসেই ভালোভাবে বলছি, যে ভালোভাবে বলছি সবসময় যে বইটা ভালো মতো পড়তে হবে। ক্লাস শেষে ক্লাস নোট করবা, রিভিউ করবা, যদি কোনো কিছু হচ্ছে মিস করে থাকো, রেকর্ডিংস তো আছেই, সেটার পাশাপাশি হচ্ছে বইটা একবার রিডিং করে যাবা। তোমরা এখন মাত্র 9 10-এ পড়ো, তাই না? তোমাদের হাতে এখন অনেক সময়, এই সময়গুলো তোমরা কাজে লাগাও না, খালি আছো খালি দুষ্টামি করো তাহলে। ফাজিল। আচ্ছা এটা দেখো, বলরেখা আঁকার ক্ষেত্রে তাহলে কোন কোন নিয়ম খেয়াল রাখতে হবে? যে পজিটিভ চার্জের বেলায় বলরেখা পজিটিভ চার্জ থেকে বের হয়, তাহলে এটা তো ঠিক আছে। চার্জের পরিমাণ যত কম, বলরেখার সংখ্যা তত বেশি, এটা তো ভুল। পরিমাণ যত বাড়বে, বলরেখার সংখ্যা তত বেশি হবে, কারণ এই যে ই সূত্র কি, কে কিউ বাই আর স্কোয়ার। কিউ যত বেশি হবে, প্রাবল্য বা বলরেখা তত বেশি থাকবে, তাহলে 2 হবে না। বলরেখাগুলো যত কাছাকাছি থাকবে, তড়িৎ ক্ষেত্র তত বেশি। হ্যাঁ, যে কাছাকাছি থাকা মানে কি, যত ডেন্সড অবস্থায় থাকবে, অর্থাৎ ঘনত্ব যত বেশি হবে, তড়িৎ ক্ষেত্র তত বেশি থাকবে। তাহলে 1 ও 3, 1 ও 3। আচ্ছা, এইটা তোমাদের জন্য কাজ থাকবে যে সমচার্জের জন্য বলরেখা, আমরা তো একটা প্লাসের জন্য এবং একটা মাইনাসের জন্য আঁকছি, দেখছি বলরেখাগুলো এইভাবে ঢুকে, এই যে এইভাবে ঢুকে, ঠিক আছে, এই যে এইভাবে
যে প্লাস থেকে বের হয়ে মাইনাসের ভিতর ঢুকে। এখন এমন যদি হয় যে একটা প্লাস এবং আরেকটা প্লাস, দুইটা প্লাস পাশাপাশি থাকে, তাহলে এদের বলরেখা কেমন হবে? তো খেয়াল করো, তোমাদের বইয়ে এরকম একটা ছবি দেওয়া আছে যে মাঝখানে একটা গ্যাপ পাওয়া যায়। এই যে দেখো, মাঝখানে একটা গ্যাপ থাকে, এখানে কোনো বলরেখা থাকে না, এরকম বাঁকা হয়ে যায়। এখন এই জিনিসগুলো কেমন হয় এটাই আমরা দেখব। ওকে, আর এই কোশ্চেনটা তো অলরেডি আমরা করছি, যে যেখানে তড়িৎ ক্ষেত্র বেশি সেখানে বলরেখাও হচ্ছে বেশি থাকে। একটা প্রবলেম ম্যাথ করি, ওইটা তো হচ্ছে কাজ দিছে, এই ম্যাথটা করি, তারপর একটা তোমাদের সিমুলেশন দেখাবো। সবাই ম্যাথটা করো, খুবই সোজা। এখানে আমরা একটা অলরেডি এরকম একটা এমসিকিউ করে ফেলছি, ওইটাই মনে হয়। 10 কুলম্ব চার্জের জন্য 25 মিটার দূরে তড়িৎ ক্ষেত্রের মান কত, তাই না? ওইটাই তো। কিভাবে? আচ্ছা, ওইটা তো করে দিছিলাম, এবার দেখো। তাহলে 9 × 10⁹ চার্জ হচ্ছে 10 এবং দূরত্ব হচ্ছে 25। খেয়াল করবা, এখানে সেন্টিমিটার থাকলে এটাকে কিন্তু মিটারে নিতে হবে, সবগুলা মিটারে নিতে হবে, করার সময় সব এসআই এককে নিয়ে করতে হবে। এটা করো। 5 কুলম্ব একটা চার্জের বস্তুর উপর যদি 20 নিউটন বল অনুভব করে, তাহলে ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত হবে? এই যে চার্জটা হচ্ছে 5 কুলম্ব, সেটা যদি 20 নিউটন বল অনুভব করে, তো ধরো এই যে একটা চার্জ আছে, এখানে যদি আমরা একটা স্মল কিউ চার্জ এনে রাখি, এটা যদি 20 নিউটন বল অনুভব করে এবং এটা যদি 5 কুলম্ব হয়, তাহলে 5 কুলম্ব চার্জ এখানে রাখার ফলে সে 20 নিউটন বল অনুভব করছে, তাহলে ওই বিন্দুতে প্রাবল্য হবে E = F/Q। তাহলে এফটা হচ্ছে 20 নিউটন এবং এখানে রাখা হয়েছিল 5 কুলম্ব চার্জ। সংজ্ঞাই বলে, এটা দেখো মুখে মুখেই করা যায় ঐকিক নিয়মে। 5 কুলম্ব চার্জ রাখলে বল অনুভব হয় 20 নিউটন, তাহলে 1 কুলম্ব চার্জ রাখলে বল অনুভব হবে 4 নিউটন। ঐকিক নিয়মিত করা যায়। 5 কুলম্ব চার্জ রাখলে বল অনুভব হয় 20 নিউটন, 1 কুলম্ব চার্জ রাখলে বল অনুভব হবে 20/5 4। বুঝছো নি? 4 নিউটন, সরি 4 নিউটন পার কুলম, 4 নিউটন পার কুলম, মানে প্রতি কুলম্বের জন্য এখানে 4 নিউটন বল অনুভব হয়। ওকে, একজন বলতেছে ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে, ক্যালকুলেশন করতে পারতেছি না। হাই রে বাঙালি, তুমি যদি 20/5 এটা ক্যালকুলেটর দিয়ে করতে হয়, তাহলে তুমি এক কাজ করো, তুমি ঘুমাই থাকো। 20/5 ক্যালকুলেটর দিয়ে করতে হয়, হাই ইসলামের কোন একটা লিমিট থাকে, মানে পোলা ফাইন এত দুষ্টর দুষ্ট। থ্যাংক ইউ দিব না তোমাদের, তোমরা তোমাদের থ্যাংক ইউ দিব না। আমি একটা কাজ করি, দেখো সিমুলেশন দেখি। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা সিমুলেশন দেখবো যে চার্জের ব্যাপারটা। এখানে কি লাগবে এই মাউস, দেখি লাগে কিনা। হুম, এতগুলা লাগবে না, মাউস লাগবে। মাউস কি কানেক্ট করা? জোস। কি হলো, এখানে ক্লিক হয় না কেন? এই হয়েছে, একটু স্লো। এইখানে দেখো, দেখতে পাচ্ছ দুইটা পজিটিভ চার্জ, মানে পজিটিভ না, টু লাইক চার্জেস। টু লাইক চার্জেস মানে কি? দুইটা একই রকমের চার্জ। তো দুইটা একই রকমের চার্জ, এই দুইটা পজিটিভ। এই যে এখানে লেখা আছে দেখো, দ্য রেড সার্কেল রিপ্রেজেন্ট +1 ন্যানোকুলম পয়েন্ট চার্জ, মানে দুইটাই পজিটিভ চার্জ। তো দেখো তো দুইটা পজিটিভ চার্জের জন্য বলরেখার দিক বোঝা যাচ্ছে কিনা? এই যে তীর চিহ্নগুলা এই যে এরকম, আর এই যে পজিটিভের জন্য বের হয়, বাট মাঝখানে কিছু আছে? কিছু কিন্তু নাই, যেটা তোমাদের বলতেছিলাম।
এটাই কিন্তু বলতেছিলাম যে দুইটা প্লাস চার্জ থাকলে মাঝখানে কিন্তু একটা গ্যাপ হয়। এই যে দেখো মাঝখানে একটা সূক্ষ্ম গ্যাপ আছে। বাট দুইটা যদি অপোজিট চার্জ হইতো, তাহলে কি হইতো দেখো, এই যে পজিটিভ থেকে বের হয়ে জিনিসটা নেগেটিভে গেছে, পজিটিভ থেকে বের হয়ে জিনিসটা নেগেটিভে গেছে, পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভে গেছে। ওকে, তো এইটাই তোমাদের কাজ থাকবে যে দুইটা একই রকমের চার্জের বেলায় যে মাঝখানে জিরো হয়ে গেল, এটা কেন জিরো হয়ে গেল এটা তোমরা হচ্ছে চিন্তা করে বের করবা, যে দুইটা প্লাস চার্জের জন্য মাঝখানে কেন জিরো হয়ে যায়। তো তোমাদের কাজ থাকবে কিন্তু অবশ্যই যে এক্সাম্পল গুলো দিচ্ছি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, আর বই অবশ্যই 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 মাস্ট 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 রিডিং পড়তে হবে, বুঝছো? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আচ্ছা অ্যাড কোশ্চেন আসতে পারে, হ্যাঁ আর 45 পর্যন্ত না? ও তাই দু একটা কোশ্চেন অ্যান্সার দিই। কোশ্চেন আমি অ্যান্সার দিতে খুব পছন্দ করি, যেগুলো লজিক্যাল। হ্যাঁ, একটু স্ক্রল করেন কাইন্ডলি। যদি পজিটিভ ও নেগেটিভ দুইটা চার্জের মাঝে আরেকটা চার্জ আসে তাহলে কি হবে? এই যে সুন্দর সুন্দর চিন্তা ভাবনা, দুইটা পজিটিভ চার্জের মাঝখানে যদি একটা চার্জ চলে আসে তাহলে কি হবে? খেয়াল রাখবা প্লাস থেকে বের হবে মাইনাসের ভিতর ঢুকবে, তাহলে দুইটার মধ্যে যদি মাইনাস আসে তাহলে প্লাস থেকে বের হয়ে মাইনাসের মধ্যে ঢুকবে। আর যদি দুইটাই প্লাস আসে, দুইটা প্লাসের মাঝখানে যেন গ্যাপ থাকে, ওই জিনিসটা চিন্তা করতে হবে। ভেদন যোগ্যতা বলতে কি বোঝায়? আচ্ছা, ভেদন যোগ্যতা মানে হলো, ধরো আমি তোমাকে সহজ করে বলি, একটা আলো, আলো হচ্ছে শূন্য মাধ্যম দিয়ে যত স্মুথলি যাইতে পারে, আলো কি পানির ভিতর দিয়ে অত স্মুথলি যাইতে পারবে? পারবে না, কারণ শূন্য মাধ্যমে আসলে বাধা কম, মানে বাধা নাই আর কি, শূন্য মাধ্যম তো মানে তো ওখানে কিছুই নাই। তো শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে সবচেয়ে বেশি, বাট পানির মধ্যে আলোর বেগ কিন্তু একটু কমে যায়। তো শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে অলমোস্ট 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড, আর পানির মধ্যে জিনিসটা হয়ে যায় 2.3 এর মতো বা 2.2 এরকম × 10⁻8। তাহলে এই যে পানির মধ্যে আলোর গতিটা একটু বাধা পেল, ঠিক তেমনি বলরেখাগুলো যেগুলো আমরা আঁকছি, যদি দুইটা চার্জ শূন্য মাধ্যমে থাকে এদের মধ্যকার যে আকর্ষণ বিকর্ষণ এটা যত সুন্দরভাবে বা স্মুথলি হয়, অর্থাৎ বলরেখাগুলো যত স্মুথলি ছড়াইতে পারে, পানির ভিতর নিয়ে গেলে জিনিসগুলো আর ওরকম থাকে না। তো এটাকে বলা হয় ভেদন যোগ্যতা, যে সহজভাবে বললে মাধ্যম ভেদ করে যাওয়ার যে যোগ্যতা, এটা হলো ভেদন যোগ্যতা। বাট আরো উপরে ক্লাসে উঠো, আরো অনেক কিছু জানতে পারবা, সহজভাবে সহজ বাংলায় বললাম। একটু থামান তো, পারমাণবিক কি? পারমাণবিক বম? এই ফাজিল, পারমাণবিক বম কিভাবে কাজ করে মাইর দিব। কেমিস্ট্রি ক্লাসের পরে জিজ্ঞেস করতেছে ফসফরাস অক্সিজেনের সাথে কি করে। এই আমি কেমিস্ট্রি হেট করি না, কেমিস্ট্রি ম্যাথ গুলো আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু এটার সাথে এটা মিশালে কি হবে, ওটার সাথে এটা মিশালে কি হবে। দেখো তোমাদের কেমিস্ট্রি পড়ার একটা আমি টেকনিক শিখাই দিই, যে কেমিস্ট্রি পড়ার সময় কখনো এটা চিন্তা করবা না যে বিক্রিয়ার বাম পাশ থেকে আমরা ডান পাশ মিলাই, এটা কিন্তু কখনোই হয় না। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কথা আমি বলতেছি, যে আমার লাইফে এই জিনিসটা মানার কারণে অনেক কিছু চেঞ্জ হয়েছে। যেমন তুমি এভাবে চিন্তা করবা না যে ফসফরাস অক্সিজেন এটা মিলে পিও হবে, PO5 হবে নাকি P2O5 হবে, মানে কি হবে। তুমি বাম পাশ থেকে ডান পাশ মিলাইতে যাবা না কখনোই। কি করবা? মুখস্থ করবা, বইয়ে যেটা দেওয়া আছে সেটা মুখস্থ করবা। মানে আগে বিক্রিয়া হইছে, এরপর সায়েন্টিস্ট এটা এক্সপ্লেইন করছে, মানে ম্যাথমেটিক্যালি এটা হওয়ার কথা কিন্তু বিক্রিয়া করা এটা হচ্ছে না কেন, এটা বুঝতে হইলে ওইটার ভিতরে কি হচ্ছে সেটা তোমার জানতে হবে। এটাই পড়াশোনা, মানে তোমাকে মেনে নিতে শিখতে হবে যে আচ্ছা হ্যাঁ এটা 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 হওয়ার কথা, ম্যাথ বলতেছে তাই। যেমন মনে করো এই যে ম্যাগনেসিয়াম, আচ্ছা ধরো ওই যে কপার, এই তোমরা কি ইয়া পড়ছো, এই জিনিস পড়ছো, কপার সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, কিন্তু জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট উৎপন্ন করে এবং হাইড্রোজেন গ্যাস নির্গত করে। এই জিনিস পড়ছো নাকি? তো এই জিঙ্ক কেন বিক্রিয়া করলো, কপার কেন করলো না? এখন তুমি বলবা যে ভাইয়া ম্যাথমেটিক্যালি তো এইটা দেখে দেখে আমার তো মনে হইতেছে এখানে কপার সালফেট আর এখানে হাইড্রোজেন বসাই দিই, বাট ভাই এটা আসলে
তুমি একটা খুব বড় আকাম করে ফেলছো এখানে, এই কাজ হয় না। সো এই যে কেন হয় না এটা তোমার জানতে হবে, এই জন্য ব্যাখ্যাগুলো শিখতে হবে। বাট বাম পাশ থেকে ডান পাশ এটা মিলানো যায় না সবসময়। ওকে, ইলেকট্রিক ফিল্ড কি দিয়ে প্রকাশ করে? ই দিয়ে। এতক্ষণ তো তাই বললাম, বড় হাতের ই। হ্যাঁ, একটু ছবি তুলে রাখেন। তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ তীব্রতা তো একই, একই নয় কোন জায়গায় সেটা তো বলছি, যে এদের মানের দিক থেকে আমরা চিন্তা করলে সেটা এক, বাট ক্ষেত্র আসলে একটা জায়গা বোঝায়, আর তীব্রতা এটা আসলে একটা মান নির্দেশ করে। এই যে দেখো এখানে জিনিসটা দেখো, আমাদের স্লাইডে দেওয়া আছে, অসুবিধা নেই, তোমরা একবার যখন রিডিং করবা নিজেরাই বুঝবা। আর আমি তো যেগুলো বলছি তখন দেখবা রিলেট করতে পারবা। পোল টু তে কি হয়েছে? এই যে তড়িৎ ক্ষেত্র বোঝানোর জন্য এক ধরনের কাল্পনিক রেখা আঁকা হয়, একে কি বলে? এই যে আমরা বলরেখা আঁকলাম না, এই যে এগুলো তড়িৎ ক্ষেত্র বোঝাচ্ছি, প্লাস থেকে বের হচ্ছে, যেগুলো বলরেখা, এগুলোই তো তড়িৎ ক্ষেত্রের দিক বা প্রাবল্যের দিক বোঝায়। ওকে, আচ্ছা ঠিক আছে।